হ্যালো বন্ধুরা, আজ শোনাবো আরও একটা পশুভূতের গল্প। এটা গল্প না বলে সত্য ঘটনা বলা যেতে পারে। গল্পটি আমার মামা দাদুর বাড়িতে গিয়ে আমার সাথেই ঘটেছিল। তেমনই এক অভিজ্ঞতার কথা আজ তোমাদের শোনাতে চলে এলাম। গল্পে সত্য মিথ্যা যাচাই করা আপনাদের উপর ছেড়ে দিলাম। আমার মামা দাদুর বাড়ি গ্রামে, সেই মেদিনীপুর। গল্পটি হাড় হিম করা গল্প। কেন হাড় হিম করা বলছি সেটা তোমরা গল্প শুনলে জানতে পারবে। তাই শ্রোতা বন্ধুদের বলবো, গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আশা করি আপনাদের সকলের মনোগ্রাহী হবে। গল্প শুরুর আগে কিছু কথা না বললে নয়। গল্প কখনো নেশা জাতীয় দ্রব্য সেবনকে মান্যতা দেয় না। কলমে ও কণ্ঠে আমি সূর্যেন্দু গায়েন। সেবার গ্রীষ্মের ছুটিতে মামার বাড়ি গেছি। মামার বাড়ির বর্ণনা একটু না করলে নয়। আমার 4 মামা। যতটুকু জানি আমার মামারা খুব গরিব ছিল। তাই 2 মামা কাজের খোঁজে সুদূর দিল্লি পাড়ি জমায়। বেশ কয়েক বছর বিদেশে কাজ করার সুবাদে ওরা বহু কষ্টে কিছু অর্থ সঞ্চয় করে। ওদের ছোটবেলা দারিদ্রতার সাথে লড়াই করেছিল বলে ওরা অর্থের মর্ম বুঝত। মামার গ্রামে এক চন্দননগরের বাবুর জমিদারি ছিল। ওদের জমি জমা দেখভালের জন্য গাঁয়ের এক মোড়লের উপর দায়িত্ব ছিল। মাঝে মাঝে বাবুরা মামার গ্রামে যেত ও কাছারি বাড়ি নামক ওদের বাড়িতে থাকত। সেই বাড়িতে উঠত ও সারা বছরের চাষবাস থেকে আয় ব্যয়ের হিসেব নেওয়া দেওয়া চলত। ওই কাছারি বাড়ি আপনি না দেখলে বিশ্বাস করবেন না বাড়িটা কতটা ভুতুড়ে। সারা বছর বন্ধ থাকে, বছরের কয়েকটা দিন খোলা থাকে। হঠাৎ একদিন ওই চন্দননগরের বাবুর পরিবার সিদ্ধান্ত নেয় ওনারা এত দূরের জমি জমা বা সম্পত্তি আর রাখবেন না। তাই ওনারা একবার সপরিবারে এসে সারা গাঁয়ে ভেরেন্ডা পিটিয়ে লোকজনকে জানায় যে যদি কেউ জমি জমা বা সম্পত্তি কিনতে চায় তাহলে চন্দননগরের বাবুদের যে সমস্ত সম্পত্তি রয়েছে সেগুলো বিক্রি হবে এবং খুব স্বল্প মূল্যে সেই সমস্ত জমি জমা ও কাছারি বাড়ি সমেত ভিটে মাটি বিক্রি করে দেবে। চন্দননগরের বাবুদের এহেন প্রচারে গাঁয়ের কিছু সম্ভ্রান্ত পরিবার তারা চাষযোগ্য জমি জমা ও কিছু বাস্তু জমি কেনার উৎসাহ প্রকাশ করে। আমার মামার বাড়ির জমি জায়গা বা সম্পত্তি খুব কম ছিল, আর 2 মামা দিল্লিতে কর্মরত থাকায় যেটুকু টাকা পয়সা পাঠিয়েছিল ওরাও কিছু বাস্তু জমি কেনার ইচ্ছা প্রকাশ করে। তাই মামারা সিদ্ধান্ত নেয় ওরা বাস্তু সমেত যে কাছারি বাড়ি রয়েছে সেই সম্পত্তি কিনবে। কিন্তু তখনকার সময়ে ওই সম্পত্তির মূল্য অনেক ছিল। তবুও মামারা ধার দেনা করে ওই সম্পত্তি কিনে ফেলে। যাই হোক, ওই সম্পত্তি কেনার পর আমরা যখন মামার বাড়ি যেতাম তখন ওই কাছারি বাড়ির অন্দরমহলে প্রবেশ করতাম। বন্ধুরা, বিশ্বাস করবেন না, বিশাল বাড়ি। বাড়িটা মাটির বাড়ি, নিচে 4টে রুম, মাটির ছাদ ফেলা ঘর। ওই বড় বাড়ির পাশেই একটা গোশালা ছিল, যদিও বা গরু থাকতো না। বাবুরা অনেক আগে যখন এই তল্লাটে থাকতো তখন অনেক গরু রাখত। গাই গরু ছিল, বলদ ছিল। আমার মামা দাদু বলতো বাবুদের গরু যখন মাঠে চড়ানোর জন্য নিয়ে যেত তখন সেই গরুর পালে কটা গরু আছে গুণে শেষ করা যেত না। বাবুদের মরা গরু ফেলার জন্য ওদের নিজস্ব ভাগাড় ছিল। এখনও সেই ভাগাড় আছে, তবে সে ভাগাড় এখন সরকারি বনসৃজন প্রকল্পের আওতায় রয়েছে। প্রচুর গাছ লাগানো হয়েছে। বন্ধুরা, এইবার আসি মূল গল্পে। সেই ভাগাড়কে নিয়ে আজকের গল্প, তাই পুরো গল্পটা শুনতে মিস করো না। মামাদের তখন জমিতে সেচ দেওয়ার জন্য আঞ্চলিক ভাষায় শ্যালো ছিল। একদিন দুপুরবেলা আমি ও মামার ছেলে 2জন মিলে ওখানে গিয়ে শ্যালোর ছাউনির কাছে গল্প করছি। মামার ছেলে আমাকে বলে, জামকুল খাবি? যদি খেতে চাস তাহলে চল, আমরা 2জন মিলে ওই যে দেখছিস দূরে বাগান, ওই বাগানে অনেক জাম গাছ রয়েছে। এখানে নুন লঙ্কা আছে। একটা জামবাটি নিয়ে গিয়ে জামকুল পেড়ে নিয়ে এসে এখানে 2জন খাবো। আমিও লোভ সামলাতে পারলাম না।
আমি ও মামার ছেলে দুজন মিলে মাথায় গামছা ফেলে গুটি গুটি পায়ে ওখানে পৌঁছে দেখলাম অনেক ছোট বড় জাম গাছ রয়েছে। তবে যে গাছগুলো বড় ওই গাছগুলোই বড় বড় জামকুল হয়েছে, কিন্তু সেও বেশ উঁচুতে। আমি মামার ছেলেকে বললাম, চল এই গাছটায় দুজন উঠে জামকুল পাড়ি। কিন্তু মামার ছেলে বলল, না, আমরা একটু জঙ্গলের ভেতরের দিকে যাই, ভেতরে নিশ্চয়ই আরও বড় গাছ আছে, আর সেই গাছগুলোয় নির্ঘাত আরও বড় বড় জামকুল পাওয়া যাবে। বন্ধুরা, লোভ সামলাতে না পেরে আমি ও মামার ছেলে আরও একটু জঙ্গলের গভীরে প্রবেশ করলাম। যত জঙ্গলের ভেতরে প্রবেশ করছি তত দেখছি জঙ্গল আরও ঘন হচ্ছে। মাঝে মাঝে গরুর হাড় কঙ্কাল পায়ে ঠেকছে। ভয় তো লাগছিলই, কিন্তু জামকুল পেড়ে খাওয়ার লোভ ছাড়তে পারছিলাম না। এমন সময় এসে পৌঁছালাম এক পুকুর পাড়ে। সেই পুকুরের জল ঘন কালো। ওই স্থানে এতটাই নীরবতা বিরাজ করছিল যে পুকুরের জলে যখন পাকা জামকুল পড়ছিল তখন টুপ টুপ শব্দ হচ্ছিল। মাঝে মাঝে বনকাক ডেকে উঠছিল। একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হচ্ছিল। দেখলাম ওই পুকুর পাড়ে একটা জাম গাছ রয়েছে, ওর কুল বেশ বড়। আমি ও মামার ছেলে দুজন মিলে ওই গাছে চড়ে বসলাম। বন্ধুরা, এরপর যা দেখলাম আমরা তা হয়তো তোমরা বিশ্বাস করবে না। প্রথমেই শুনলাম একটা গরু হাঁক ছাড়তে ছাড়তে পুকুরের দিকে আসছে। আমি ও মামার ছেলে কুল পাড়ছি আর জামবাটিতে রাখছি। মাঝে মাঝে একটা একটা কুল মুখে পুরে খাচ্ছি আর বীজ ওই পুকুরের জলে ফেলছি। জলে কুলের বীজ পড়ছে আর টুপটাপ শব্দ হচ্ছে। বন্ধুরা, আমরা দেখলাম একটা বিশাল বলদ জঙ্গল চিরে ওই পুকুর পাড়ে আসলো আর অত্যন্ত ক্রুদ্ধতার সাথে হাঁক ছাড়তে ছাড়তে পুকুরের জল খেতে শুরু করলো। আমার মামার ছেলে সম্ভবত ভেবেছিল আমি ভয়ে চিৎকার করব, তাই সে আগে ভাগে আমার মুখে হাত দিয়ে চেপে রয়েছে আর ইশারায় চোখ বন্ধ করতে বলল। আমিও চোখ বন্ধ করেছি। মাঝে মাঝে আর চোখে দেখার চেষ্টা করছি এটা কি হতে পারে। বন্ধুরা, গরুটার দুটো শিং মারাত্মক আকারের বড়, দুটো চোখ যেন ছিটকে বেরিয়ে আসছে, কান দুটো মস্ত লম্বা। পুকুরের জল যখন শুষে খাচ্ছিল তখন ওর লম্বা লম্বা দীর্ঘশ্বাস যেন জানান দিচ্ছিল গরুটা অত্যন্ত পিপাসার্ত। পুকুরের ওই পারে জল খাওয়ার পর জলে নেমে আমাদের পারে সাঁতরে আসছে। গরুটাকে সাঁতরে আসতে দেখে আমি ও মামার ছেলে জাম গাছের পাতার আড়ালে নিজেদের লুকিয়ে নেওয়ার চেষ্টা করলাম। তবে লুকিয়ে নেওয়ার কাজটি দ্রুত ও কোনো প্রকার শব্দ না করেই করলাম। গরুটা যখন আমাদের কুল গাছের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হুঙ্কার ছাড়ছিল তখন আমাদের পঞ্চ আত্মা যায় যায় করছিল। আমরা দুজন বুঝেছিলাম এটা আসলে গরু নয়, এটা গোভূত। ওই গরুটা প্রায় একটা পূর্ণবয়স্ক হাতির সমান উচ্চতায়। প্রায় মিনিট 10 হাম্বা হাম্বা ডাক ছেড়ে দুলতে দুলতে চলে যায় পুকুরের দক্ষিণ পাড়ে। তারপর কেমন যেন অদৃশ্য হয়ে যায়। আমি ও মামার ছেলে আরও মিনিট 20 জাম গাছের পাতার আড়ালে নিজেদের লুকিয়ে রেখে দেখার চেষ্টা করলাম গরুটা আশেপাশে কি আছে না নেই। যখন আর সাড়া পেলাম না তখন মামার ছেলে ফিসফিস করে বলল, গাছ থেকে নিমেষে নামতে হবে আর মরণপণ দৌড় দিতে হবে। জামকুল আর গামলা নিয়ে দৌড়ানো সম্ভব নয়, এগুলো ফেলেই দৌড়াতে হবে। কি আর বলি বন্ধুরা, প্রায় স্পাইডারম্যানের ন্যায় দুজন গাছ থেকে নেমে গামলা আর জামকুল ওই পুকুর পাড়ে ফেলে তীরের বেগে জঙ্গল থেকে বেরিয়ে এলাম। জানি না ওই দৌড় আমাদের জীবনে হয়তো সেরা দৌড় ছিল। বিঘার পর বিঘা জমি আমরা হেলায় দৌড়ে পার করে দিচ্ছিলাম। আমাদের ওইভাবে দৌড়তে দেখে আমার বড় মামা একটা কোদালের বাঁট নিয়ে আমাদের দিকেই ছুটে আসছে আর রে রে করে ছুটতে ছুটতে আসছে।
মামা আমাদের সামনে রেখে নিজে পেছনে পেছনে দৌড়ে আসছে। আমরা শ্যালোর কাছে এসে হাঁপাচ্ছি, মামাও হাঁপাচ্ছে। প্রায় আধ ঘন্টা ওভাবেই আমরা সবাই চুপ ছিলাম। তারপর মামা বলে, তোরা এই যাত্রায় বেঁচে গেছিস, তোদের আজ আর সুস্থ অবস্থায় ঘরে ফিরতে হতো না। আমাদের গরুভূত তাড়া করেছিল। মামাকে ওইভাবে চিৎকার করে দৌড়াতে দেখে গোভূতটা সেদিন মিলিয়ে যায়। মামা আমাদের সেদিন খুব বকাবকি করলো, আর কোনো দিন মাঠে আসতে অনুমতি মেলেনি। রাতে মামা খেতে বসে বসে বলছে, ওটা ওই চন্দননগরের জমিদারের বলদ ছিল, ওদের দুটো বলদ ছিল, জোয়ান বলদ। সেবার গায়ে গরুদের কী সব অজানা অসুখ হচ্ছিল, আর সব গরু মরছিল। সেই সময় বলদ দুটো মারা যায়, ওদের ওই ভাগাড়ে ফেলা হয়েছিল। এক একটা বলদ গ্রামের ভেতর থেকে এখানে এনে ফেলতে 100-র বেশি লোক লেগেছিল কাঁধে করে বয়ে আনতে। ওই বলদ দুটো পাক্কা ভূত হয়েছে। বেশ কয়েক বছর আগে ওরা ওই ভাগাড় থেকে বেরিয়ে রাতের অন্ধকারে গাঁয়ের ভিতর হামলা করেছিল। এরপর আজ আবার দেখা গেল ওদের আত্মা এখনও ওই ভাগাড় চত্বর থেকে বেরিয়ে যায়নি। আশেপাশের গাঁয়ের অনেকে নাকি ওই দুটো বলদকে জ্যোৎস্না রাতে তার চাল পেড়ে খেতে দেখেছে। বন্ধুরা, আজকের গরুভূতের গল্পটি কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলো না। আমার একটা ছোট্ট অনুরোধ রয়েছে, আপনারা যারা নিয়মিত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে গল্প শুনতে আসেন, তাদের অনুরোধ করব আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে আপনারা যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আমি নিত্য নতুন গল্প পাঠে উৎসাহিত হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।